আমরা আজকের ক্লাসে আলোচনা করব বায়োস্ট্যাটিস্টিক্স এর অষ্টম অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে অথবা একটি টপিক নিয়ে, যে টপিকটি হচ্ছে আরবিডি অথবা র্যান্ডমাইজড ব্লক ডিজাইন। এই টপিকের উপর বেজ করে সাধারণত যে অঙ্কগুলো থাকে, এই অঙ্কগুলো করতে অনেকেরই সমস্যা হয়ে থাকে। এই কারণে আমরা আজকে আরবিডি কি এবং কোথায় ব্যবহার করা হয় এবং এর একটি উদাহরণ আমরা দেখতে যাচ্ছি। তো এখানে সর্বপ্রথম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরবিডি। আরবিডি মূলত এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডমাইজড ব্লক ডিজাইন। তো এটা অষ্টম অধ্যায়ে ভেদাঙ্ক বিশ্লেষণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটার মাধ্যমে সাধারণত দুটি যে কোনো দুটি অবস্থার মধ্যে ভেদাঙ্ক বিশ্লেষণ করা যায়। তো এর সংজ্ঞা আসলে কি হতে পারে? আরবিডির সংজ্ঞা আমি এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে সম্পূর্ণ পরীক্ষণ এলাকায়, অর্থাৎ যেই স্থানে পরীক্ষণ হবে সেই এলাকায় উর্বরতার ক্রম অনুসারে একমুখী অসম সত্যতা যখন থাকে, তখন সম্পূর্ণ পরীক্ষণ এলাকাকে কয়েকটি ব্লকে বিভক্ত করা হয়। অর্থাৎ অসম সত্য মানে এটা হচ্ছে হেটারোজেনেসিস, যেখানে একই ধরনের বিষয়বস্তু হয়তো নাও থাকতে পারে, একাধিক থাকতে পারে। তো এই ধরনের অসম সত্যতা যখন সম্পূর্ণ পরীক্ষণ এলাকায় থাকে, তখন সেই পরীক্ষণ এলাকাকে কয়েকটি ব্লকে ভাগ করতে হয় এবং এরপরে যে চর্যাসমূহ থাকে, অর্থাৎ যেগুলো ট্রিটমেন্ট হিসেবে প্রয়োগ করা হয়, তো সেই ট্রিটমেন্টগুলোর তার মধ্যে অর্থাৎ ব্লকের মধ্যে র্যান্ডমাইজলি দৈবভাবে প্রয়োগ করা হয়। এরূপ যেই তৈরিকৃত নকশা থাকে, সেই তৈরিকৃত নকশাকেই সাধারণত র্যান্ডমাইজড ব্লক ডিজাইন অথবা নির্বিচার ব্লক নকশা বলা হয়ে থাকে। তো এখানে আমরা এর আগের ক্লাসগুলোতে ভেদাঙ্ক বিশ্লেষণ যখন দেখেছি, তখন সাধারণত দেখেছি ভেদাঙ্ক বিশ্লেষণ সাধারণত তিন ভাবে করা যায়। এটা হচ্ছে ওয়ান ওয়ে, টু ওয়ে এবং থ্রি ওয়ে। তো সাধারণত ওয়ান ওয়েতে সিআরডি মেথড সাধারণত ওয়ান ওয়েতে হয়ে থাকে, আরবিডি মেথড সাধারণত টু ওয়েতে হয়ে থাকে এবং এলএসডি মেথড সাধারণত থ্রি ওয়েতে হয়ে থাকে। তো সাধারণত আরবিডি মেথডে দুটো উপাদানের উপর ভিত্তি করে আরবিডি মেথডে ভেদাঙ্ক বিশ্লেষণ করা হয়, যার মধ্যে একটি থাকতে পারে ভ্যারাইটিস, অন্যটি হতে পারে ব্লক, অথবা এই টাইপের যে কোনো দুটি উপাদানের উপর ভিত্তি করে সাধারণত ভেদাঙ্ক বিশ্লেষণ করতে হয় আরবিডি মেথড। তো এই হচ্ছে মূলত আরবিডি মেথডের একটি বেসিক বিষয়। তো আমরা এখন এই আরবিডি মেথডের একটি অঙ্ক দেখব এবং এই অঙ্কের মাধ্যমে আমরা এখানে বোঝার চেষ্টা করব যে আসলে আরবিডি মেথড দ্বারা কিভাবে সমস্যার সমাধান করতে হয়। তো আমি আপনাদের সামনে একটি ছোট একটি উদাহরণ নিয়ে এসেছি, যে উদাহরণটি হচ্ছে এখানে সাধারণত ভ্যারাইটি এবং ব্লক দেয়া আছে, যেখানে র্যান্ডমাইজ ব্লক ডিজাইনের মাধ্যমে উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে। তো এখানে সাধারণত কি কি দেয়া আছে? এখানে দুটো জিনিস অবশ্যই দেয়া থাকবে। যখন র্যান্ডমাইজ ব্লক ডিজাইন বলবে তখন অবশ্যই দুটো জিনিস দেয়া থাকবে। একটি হচ্ছে ব্লক, অন্যটি হচ্ছে ভ্যারাইটিস। ব্লকে সাধারণত রেপ্লিকেশন টাইপের হচ্ছে গিয়ে অনেকগুলো মান থাকতে পারে এবং এখানে একটি ভ্যারাইটিস অথবা একটি জাত সাধারণত থাকতে পারে। তো আমাদের এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের এই অঙ্কে দুটো সিদ্ধান্ত নিতে হবে, যার মধ্যে প্রথমটি আমরা লিখতে পারি কি নাল হাইপোথিসিস বা নাস্তিক কল্পনা। যে নাস্তিক কল্পনা সাধারণত দুটি বিষয়ের জন্য হয়ে থাকে, যার একটি হচ্ছে ভ্যারাইটিস এর গড় এবং ব্লকের গড় নির্ণয়ের জন্য দুটি অবস্থাতে আমরা নাল হাইপোথিসিস পেতে পারি, যেহেতু এটা একটি টু ওয়ে কন্ডিশন। ঠিক আছে? তো এখানে আমরা নাল হাইপোথিসিসে এক নম্বরে বলতে পারি কি ভ্যারাইটিস এর গড়গুলোর মধ্যে পার্থক্য নেই, ভ্যারাইটিস গড়গুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই
পার্থক্য নেই। এবং আমরা 2 নম্বরে বলতে পারি কি, ব্লকের গড়গুলোর মধ্যে, ব্লক দ্বারা যে গড় তৈরি হয় সেই গড়গুলোর মধ্যেও তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। অন্যদিকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিকল্প কল্পনায় আমরা নিতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি অল্টারনেটিভ হাইপোথেসিস। এখানে আমরা বলতে পারি 1 নম্বরে যে ভ্যারাইটিজের গড়গুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে, ভ্যারাইটির গড়ের মধ্যে পার্থক্য আছে। এবং 2 নম্বরে আমরা বলতে পারি কি, ব্লকের যে গড় হবে, ব্লক গড়গুলোর মধ্যে পার্থক্য আছে, এটা আমরা অল্টারনেট হাইপোথেসিসে বলতে পারি। তো এখানে কিন্তু দুটো বিষয় হতে পারে, সেটা হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্সে অথবা যে কোনো উদাহরণের ক্ষেত্রে সাধারণত এখানে ভ্যারাইটিজের গড়গুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নাও থাকতে পারে, অন্যদিকে ব্লকের গড়গুলোর মধ্যে পার্থক্য থাকতে পারে, অর্থাৎ এখানে দুটো জিনিসই ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। এই কারণে আমরা দুটো মানকেই আলাদা আলাদাভাবে হাইপোথেসিস অথবা কল্পনা আকারে গ্রহণ করে নিয়েছি। তো এখন আমার যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের এই যে ভ্যারাইটিস যেগুলো আছে, এখানে 1 2 3 4 অর্থাৎ 4টি আলাদা আলাদা ব্লক দেয়া আছে, যেখানে আমাদের 4টি রো ও 4টি কলাম এবং 5টি সারি আছে। তাহলে আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই 4টি কলাম এবং 5টি সারির জন্য আমাদের যে যোগফলগুলো আছে সেই যোগফলগুলো সর্বপ্রথম বের করে নিতে হবে। তাহলে আমরা যদি দেখি, এখানে আমরা যদি আরেকটু ভালোভাবে এখানে উঠাই, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা ভ্যারাইটি এর মধ্যে যেগুলো দেখব সেটা হচ্ছে, এখানে আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং আছে 4 নাম্বার। আমি এখানে আলাদা করে ছক না এঁকে আমি সরাসরি করে যাচ্ছি। আমরা এ তে কি কি ছিল, এ তে ছিল 10, ছিল 9, ছিল 11 এবং ছিল কত, 12। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগফলগুলোকে লিখব, যোগফলগুলোকে লিখলাম এবং আমরা এখানে মূলত যোগফলগুলোকেই লেখার চেষ্টা করব। তাহলে আমরা যদি এখানে দেখি যে কি কি হয়, 10 যোগ 9 যোগ 11 যোগ 12, এই 4টি মানকে যোগ করলে আমাদের যোগফল হয় প্রথম অবস্থায় 42। তো আমরা প্রথম যোগফলটা পেয়ে গেলাম। এরপরে আমাদের কি করতে হবে, বি এর জন্য লিখতে হবে। অনুরূপভাবে বি এর জন্য আছে কত, 18, এরপরে আছে হচ্ছে 17, এরপরে আছে হচ্ছে 16 এবং এখান থেকে আছে 13। তো এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখান থেকে কি পাই, এখান থেকে আমরা পাই 18 প্লাস 17 প্লাস 16 প্লাস 13, এখান থেকে আমরা পাই 64। অনুরূপভাবে সি কে যদি আমরা যোগ করি তাহলে এখানে আছে 20, 22, 21 এবং এখানে আছে 19। তো এগুলোকে যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে, এখানে পাই আমরা 82। ডি কে যদি আমি যোগ করি তাহলে ডি তে আছে 15, 13, 12 এবং এখানে আছে 10। এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখান থেকে পাবো 50। এছাড়া আমাদের আরেকটি ভ্যারাইটিস আছে যেটা ই তে, যেটার একটি হচ্ছে 7, 8, 8 এবং কত, 10। তো যেটাকে আমরা যোগ করলে এখান থেকে আমরা যোগফল পাবো হচ্ছে 10 আর 7 17, 8 8 16, এখানে আমরা পাবো হচ্ছে 33। তাহলে এই ভ্যারাইটিস গুলোকে আমরা যদি আলাদা আলাদা ভাবে রো হিসেবে যোগ করি তাহলে আমরা এখান থেকে এই মানগুলো পাচ্ছি। তো আমাদের এবার যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে, আমাদের এই কলামগুলোকেও আলাদা আলাদা ভাবে যোগ করে নিতে হবে। তাহলে আমরা যদি কলামগুলোকে আলাদা আলাদা করে যোগ করে নেই তাহলে এখান থেকে কি কি পাবো, মূলত এখানে আমি ছোট করে দাগ দিয়ে নেই যাতে করে বোঝা যায়। এখান থেকে আমরা পাবো হচ্ছে 10 যোগ 18
যোগ 20 যোগ 15 যোগ 7, এটাকে যোগ করলে আমরা পাবো 70। এই কলামগুলোকে এবার যোগ করলাম, প্রথম কলামকে যোগ করলে পাই 70, 2 নম্বর কলামকে যোগ করলে কত পাই 9 যোগ 17 যোগ 22 যোগ 13 যোগ 8, এটাকে আমি যোগ করলে পাই 69, 69। এছাড়া আমরা যদি হচ্ছে গিয়ে পরবর্তী মানগুলোকে যোগ করি তাহলে এখান থেকে আমরা পাবো, প্রথমটা পাবো 68 এবং তারপরেরটা পাবো হচ্ছে 64। ঠিক আছে, তো এই মানগুলো হচ্ছে গিয়ে আমি এখান থেকে পেলাম। তো এভাবে এটা অবশ্যই খুব সুন্দর করে একটা চার্টে আমরা এঁকে নিতে পারি, কারণ এটা যেহেতু আমাদের অ্যান্সার শিট, সুতরাং এটা আমরা খুব সুন্দর করে একটি চার্টে এঁকে নিব। এবং এখান থেকে যে যোগফলগুলো বের করছি, এই যোগফলের মানগুলো আসলে কি হয় আমরা যদি সেটা একটু লক্ষ্য করি তাহলে দেখবো যোগফলের মানগুলো হয় 42 প্লাস 64 প্লাস 82 প্লাস 50 প্লাস 33। এখান থেকে আমরা দেখবো যে এই মানটা আসছে 271। তো যেই মানটা আমার এখানে 271 আসছে, এই মানটাকেই সাধারণত বলা হয় গ্র্যান্ড টোটাল, অথবা এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিটি। ঠিক আছে, তো আমরা এইটাকে বললাম হচ্ছে জিটি, যেটার পূর্ণরূপ হচ্ছে গ্র্যান্ড টোটাল। আমরা এখান থেকে প্রথম অবস্থায় যেই কাজটি করলাম সেটি হচ্ছে কি, আমরা পুরো চার্টটির আমরা রো ওয়েতে আমরা যোগফল বের করলাম এবং কলাম ওয়েতে আমরা কি করলাম এখান থেকে যোগফল বের করলাম। তাহলে এখানে আমরা দেখলাম আমাদের ব্লক আছে 4টি এবং আমাদের ভ্যারাইটিস আছে এ বি সি ডি ই, এগুলো আমাদের 5টি আছে। তো এখান থেকে আমাদের এখন মূল অঙ্কে যেতে হবে। মূল অঙ্কের দিকে যদি যাই তাহলে আমরা এখানে যেটা দেখবো প্রথম অবস্থায় সেটা হচ্ছে মোট পর্যবেক্ষণের সংখ্যা কত সেটা আমাদের দেখতে হবে, অর্থাৎ এখানে টোটাল কতটি আলাদা আলাদা মান আমার হলো। তাহলে আমি প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে 1 নম্বরে, যেটা হচ্ছে মোট পর্যবেক্ষণ সংখ্যা, তাকে এন দ্বারা ডিফাইন করা যায়, যে এন এর মান হচ্ছে তোমার প্রজাতির যে মানগুলো আছে, ভ্যারাইটিস এবং ব্লকের যে মানগুলো আছে সেই মানগুলোর রো এবং কলামের গুণফল। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে রো আছে 1 2 3 4টি এবং কলাম আছে 1 2 3 4 5টি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি রো ইন্টু কলাম। দ্যাট মিনস রো আছে আমার কয়টি 4টি, ইন্টু কলাম আছে কয়টি 5টি। দ্যাট মিনস 4 এবং 5কে গুণ করলে কত হয় এখানে 20। দ্যাট মিনস আমার এখানে পর্যবেক্ষণ সংখ্যাটা দাঁড়ালো কত 20। আমি এই পর্যবেক্ষণ সংখ্যাটা কেন বের করলাম, কারণ এখান থেকে আমাদের বের করতে হবে এখানে স্বাধীনতার মাত্রা কত, সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা, যে স্বাধীনতার মাত্রা হচ্ছে n-1, অর্থাৎ এখানে n এর মান আমরা বের করেছি 20, 20 থেকে আমরা 1 বিয়োগ দিয়েছি, তাতেই আমাদের এখানে মোট স্বাধীনতার মাত্রাটা বের হয়ে আসছে। এটা ছিল আমাদের দ্বিতীয় কাজ। তো র্যান্ডমাইজ ব্লক ডিজাইন এটি একটি দ্বিমুখী বিশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ আমরা যদি সিআরডির কথা বলি তাহলে সিআরডিতে আমাদের সিআরডি মেথডে আমাদের প্রথমে যেই কাজটি করতে হয় সেটি হচ্ছে ভ্যারাইটি অথবা জাতের স্বাধীনতা মাত্রা বের করতে হয়, জাতের সেই স্বাধীনতা মাত্রা থেকে আমাদের জাতের তোমার হচ্ছে মোট স্বাধীনতা মাত্রা বের করতে হয় এবং সেগুলো থেকে আমাদের ত্রুটির স্বাধীনতা মাত্রা বের করতে হয়, অর্থাৎ সেখানে একটি জিনিস নিয়ে কাজ করলে হয়। বাট সিআরডি মেথডে আমাদের আলাদা আলাদা দুটো জিনিস নিয়ে কাজ করতে হয়, একটি হচ্ছে ভ্যারাইটিজ এর স্বাধীনতা মাত্রা অথবা ভ্যারাইটিজ, অন্যটি হচ্ছে ব্লকের স্বাধীনতা মাত্রা অথবা ব্লক সিস্টেম। তো আমাদের এখানে মূল ভ্যারাইটি এবং ব্লক দুটো নিয়েই আমাদের আলাদা আলাদাভাবে কাজ করে সেখান থেকে আমাদের ত্রুটির স্বাধীনতা মাত্রা অথবা ত্রুটির মোট সমষ্টি বের করে নিয়ে আসতে হবে এবং আমরা এখান থেকে মোট একটি অ্যানোভা টেবিল পাবো। তো সেই চিন্তা ভাবনা যদি আমরা করে নেই তাহলে আমাদের এখানে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এবারে ভ্যারাইটিজ এর স্বাধীনতা মাত্রা বের করে নিব এবং সাথে আমরা ব্লকের স্বাধীনতা মাত্রাটা বের করে নিব। তাহলে আমরা কিভাবে ভ্যারাইটিজ এবং ব্লকের স্বাধীনতা মাত্রা নির্ণয় করব সেটা আমরা একটু দেখে নেই। তাহলে
আমরা যদি এর পরবর্তীতে দেখি যে এখানে আমাদের ভ্যারাইটিস আসলে কয়টি আছে। তো আমরা যদি এখানে উপরের যেই চিত্রটি এটাই যদি আমরা দেখি তাহলে এখানে আমরা ভ্যারাইটিস দেখতে পাবো এ বি সি ডি এবং ই। অর্থাৎ আমার মোট ভ্যারাইটি অথবা আমার মোট জাত আছে মূলত 5টি। তো 5টি যেহেতু আমাদের জাত আছে তাহলে এর স্বাধীনতা মাত্রা কত হবে? স্বাধীনতা মাত্রা হচ্ছে মোট যতগুলো থাকবে ততগুলো থেকে 1 বিয়োগ দিয়ে যে মানটা পাওয়া যায় সেটি হচ্ছে স্বাধীনতা মাত্রা। তো আমরা যদি এখানে লিখি যে ভ্যারাইটিস এর স্বাধীনতা মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম কিসের জন্য? ভ্যারাইটিস এর জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 নাম্বার ধাপে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে ভ্যারাইটিস ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ ভ্যারাইটি এর স্বাধীনতা মাত্রা বের করব। তো ডিগ্রি অফ ফ্রিডমকে আমরা ডিএফ সংক্ষেপে বলি। তাহলে আমরা এখানে বলতে পারি ডিএফ কার জন্য? ভ্যারাইটিজ এর জন্য। আমি এখানে ছোট করে লিখে দিলাম ভি। তাহলে এর মান কত হবে? এখানে আমাদের মোট ভ্যারাইটিস হচ্ছে 5টি। তাহলে মোট ভ্যারাইটি থেকে অথবা মোট জাত থেকে আমি কি করব? 1 বিয়োগ করব। অর্থাৎ আমি এখানে লিখবো কত? 5 মাইনাস 1। তাহলে এই যে 5 মাইনাস 1 এটি হচ্ছে কি আমাদের মোট ভ্যারাইটিজ এর ডিগ্রি অফ ফ্রিডম। অর্থাৎ এখানে অ্যান্সার হবে কত তাহলে? 4। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যারাইটি এর স্বাধীনতা মাত্রা। এরপরে আমাদের 4 নম্বরে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্লকের স্বাধীনতা মাত্রা বের করতে হবে। মানে ব্লকের স্বাধীনতা মাত্রা আসলে কত? ব্লক এখানে বলতে আসলে কি বোঝায়? আমার এখানে মোট 4টি আলাদা আলাদা কলাম আছে। তো আমার এখানে মোট যতগুলো কলাম থাকবে সেই কলামগুলোই হচ্ছে গিয়ে মূলত আমার ব্লক। আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ এখানে যতগুলো আমরা কলাম নিব সেই কলামগুলোই হবে হচ্ছে আমাদের ব্লকের সংখ্যা। তাহলে এখানে আমার মোট ব্লক কয়টা? একটা ব্লক, দুটো ব্লক, 3টি ব্লক এবং 4টি ব্লক। অর্থাৎ আমার এখানে মোট ব্লক সংখ্যা আছে 4টি। তাহলে আমরা এখানে বলতে পারি যে কি ডিগ্রি অফ ফ্রিডম কিসের জন্য? ব্লকের জন্য। আমি সংক্ষেপে লিখে ফেলেছি ডিগ্রি অফ ফ্রিডম ফর ব্লক। তাহলে ব্লকের জন্য যদি আমরা ডিগ্রি অফ ফ্রিডম বের করতে চাই তাহলে এখানে ব্লক আছে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। প্রত্যেকটা অঙ্কেই আমরা যতগুলো কলাম পাবো সেই কলামগুলোই হচ্ছে কি আমার ব্লক সংখ্যা। তাহলে এখানে যেহেতু আমরা কলাম পেয়েছি 4টি, সুতরাং ব্লক হবে 4 মাইনাস 1। অর্থাৎ এখানে আমরা অ্যান্সার পাবো 3। তাহলে এই 3 হচ্ছে আমার কি? ব্লকের স্বাধীনতা মাত্রা। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি নির্ণয় করলাম? আমরা এখন পর্যন্ত মোট পর্যবেক্ষণ সংখ্যা নির্ণয় করলাম। আমরা এখন পর্যন্ত ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করলাম অর্থাৎ স্বাধীনতার মাত্রা নির্ণয় করলাম। মোট স্বাধীনতার মাত্রা অর্থাৎ টোটাল স্বাধীনতার মাত্রা আমরা বের করলাম, সেটা বের করলাম 19। এরপরে আমরা কি বের করলাম? ভ্যারাইটিজের স্বাধীনতা মাত্রা বের করলাম এবং এট লাস্ট আমরা ব্লকের স্বাধীনতা মাত্রাটা বের করে নিলাম। এখন আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্রুটির স্বাধীনতা মাত্রাটা নির্ণয় করতে হবে। আমাদের মূল কাজ কিন্তু এখানে যে ক্রুটি আছে সেই ক্রুটিটা আসলে কতটুকু সেটা নির্ণয় করা। তো সেটা নির্ণয় করার জন্যই আমাদের সর্বপ্রথম ত্রুটির স্বাধীনতা মাত্রাটা নির্ণয় করে নিতে হবে। তাহলে ত্রুটির স্বাধীনতা মাত্রা কিভাবে নির্ণয় করব? তো আমি যদি এটাকে বাংলায় লিখি ত্রুটির স্বাধীনতা মাত্রা, ত্রুটির স্বাধীনতা মাত্রার ইংরেজি কি হতে পারে? ডিগ্রি অফ ফ্রিডম ফর কিসের জন্য? ইরোরস। হ্যাঁ, অর্থাৎ ত্রুটি, ইরোরের জন্য আমরা ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করব। তো আমি এটাকে সরাসরি এভাবে সংক্ষেপে লিখতে পারি ডিএফ ফর কি? ই। অর্থাৎ ইরোরের জন্য আমরা স্বাধীনতা মাত্রা নির্ণয় করব। তাহলে ইরোরের জন্য স্বাধীনতা মাত্রা কিভাবে নির্ণয় করব? এখানে আমাদের মনে রাখতে হবে ইরোরের জন্য যে স্বাধীনতা মাত্রা আমরা নির্ণয় করব সেটা হবে হচ্ছে মোট স্বাধীনতা মাত্রা থেকে আমাদের যে ভ্যারাইটিজ এবং ব্লকের স্বাধীনতা মাত্রাটা আসছে সেই দুটোকে আমরা মোট স্বাধীনতা মাত্রা থেকে বিয়োগ করে দিব। তাহলেই আমরা এখানে ত্রুটির স্বাধীনতা মাত্রাটা পেয়ে যাব। তাহলে এখানে মোট অর্থাৎ আমি এখানে পেয়েছিলাম মোট হচ্ছে ডিএফ টোটাল। তো এই টোটাল থেকে আমি বিয়োগ দিব কাকে কাকে? আমি বিয়োগ দিব ডিএফ ভ্যারাইটিসকে এবং ডিএফ ব্লককে। দ্যাট মিনস আমি এখানে লিখবো ডিএফ বি প্লাস ডিএফ ভি। একটা হচ্ছে ভ্যারাইটিজের জন্য, একটা হচ্ছে ব্লকের জন্য। এই দুটো মানকে আমি যদি
মোট যে স্বাধীনতা মাত্রা থেকে বিয়োগ দিই তাহলে আমি ত্রুটির স্বাধীনতা মাত্রা পেয়ে যাব। দ্যাট মিনস আমার এখানে ডিএফ টি অর্থাৎ টোটাল কত এসেছে, তো আমরা যদি দেখি আমাদের টোটাল ভ্যালুটা এসেছে কত এখানে 19। তাহলে এই ডিগ্রি অফ ফ্রিডম ফর টোটাল 19 থেকে আমরা বিয়োগ দিব কত কত, আমরা বিয়োগ দিব এখানে ভ্যারাইটিজের জন্য 4 এবং ব্লকের জন্য 3 কে। দ্যাট মিনস আমি এখানে লিখতে পারি 19 বিয়োগ 4 যোগ 3। তাহলে এখানে কত হয়, 19 থেকে আমরা যদি এখানে 4 আর 3 যোগ করলে 7, তাহলে 19 থেকে যদি 7 কে বিয়োগ দেই তাহলে এখানে থাকে 7 আছে কত হলে 9 হবে, কত 2 হলে দ্যাট মিনস এখানে হয় হচ্ছে 12। অর্থাৎ ত্রুটির স্বাধীনতা মাত্রাটা আমরা কত বের করে নিলাম, ত্রুটির স্বাধীনতা মাত্রা আমরা বের করে নিলাম 12। তাহলে এই হচ্ছে আমার মোট স্বাধীনতার মাত্রা নির্ণয়। তো আমরা এইবার যেই কাজটি করব সেটি হচ্ছে আমাদের তো শুধু স্বাধীনতা মাত্রা নির্ণয় করলেই হবে না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বর্গ সমষ্টির মান বের করতে হবে। তাহলে বর্গ সমষ্টির মান বের করার আগে আমাদের একটি জিনিস করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের এখানে শুদ্ধি সংখ্যা অথবা কারেকশন ফ্যাক্টরটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, শুদ্ধি সংখ্যাটা নির্ণয় করব। তো শুদ্ধি সংখ্যা নির্ণয় করার প্রসেসটা আসলে কি, তো আমরা যদি এখানে দেখি, আমরা এর আগেই দেখেছি, একটু আগেই দেখলাম যে আমরা যখন এই মানগুলোকে যোগ বিয়োগ করেছিলাম তখন কিন্তু আমরা এরকম একটা চার্ট পেয়েছিলাম, যেই চার্টে আমরা কিন্তু এই সারি বরাবর যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলোকে নিয়ে আমরা কিন্তু যোগ করেছিলাম। এখানে হয়েছিল 271 এবং সেই মানটাকেই আমি বলেছিলাম কি জিটি অথবা গ্র্যান্ড টোটাল। তো এই গ্র্যান্ড টোটালের যে মানটা, সেই মানটা কিন্তু আমার লাগবে কিসের জন্য, শুদ্ধি সংখ্যা নির্ণয়ের জন্য। তাহলে আমরা এবার শুদ্ধি সংখ্যাটা নির্ণয় করি। শুদ্ধি সংখ্যা, শুদ্ধি সংখ্যাকে সাধারণত ইংরেজিতে বলা হয় কারেকশন ফ্যাক্টর। কারেকশন ফ্যাক্টর অথবা এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএফ। যেই সিএফ সমান সমান কি, যেই সিএফ সমান সমান হচ্ছে, এই সূত্রটুকু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যেই গ্র্যান্ড টোটাল পেয়েছি সেই গ্র্যান্ড টোটালের স্কয়ার, সেই গ্র্যান্ড টোটালের স্কয়ার ডিভাইড যেই পর্যবেক্ষণ সংখ্যা, সেই পর্যবেক্ষণ সংখ্যা। তাহলে আমরা এখানে জি টি স্কয়ার ডিভাইডেড বাই এন। তাহলে আমরা যদি এখানে দেখি জিটি এর ভ্যালু কত হয়েছিল, জিটি এর ভ্যালু আমরা পেয়েছিলাম 271। তাহলে আমরা এখানে লিখতে পারি 271 হোল স্কয়ার ডিভাইডেড বাই এন এর মান কত। এখানে কিন্তু আমাদের বুঝতে হবে, এখানে কিন্তু আমরা দুটো মান পেয়েছিলাম, একটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, যেটা কিন্তু মূলত এন ছিল না, আমাদের এন ছিল কি মোট পর্যবেক্ষণ সংখ্যা। তাহলে আমরা এই মোট যোগফলকে মোট পর্যবেক্ষণ সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই আমরা এখান থেকে শুদ্ধি সংখ্যাটা পাই। তাহলে মোট পর্যবেক্ষণ সংখ্যা কত, 20। তাহলে আমরা 271 হোল স্কয়ারকে যদি 20 দিয়ে ভাগ দিই তাহলে আমরা শুদ্ধি সংখ্যাটা পেয়ে যাব। এটা যদি আমরা ভাগ করি 271 হোল স্কয়ার ডিভাইডেড বাই 20, তাহলে আমরা এখানে দেখব এখানে অ্যান্সার আসে 3672.05। এটাই হচ্ছে আমাদের শুদ্ধি সংখ্যা বের করার নিয়ম। আমরা প্রতিটা অঙ্কেই ঠিক একইভাবে শুদ্ধি সংখ্যা সর্বপ্রথমে নির্ণয় করব, কারণ এইটা আমার পরবর্তীতে বর্গ সমষ্টি নির্ণয়ের জন্য খুব খুব কাজে লাগবে। এটা ছাড়া বর্গ সমষ্টি নির্ণয় করা এক কথায় চলবে না। আমরা এবার একটি একটি করে বর্গ সমষ্টি বের করবো। তো আমরা কার কার বর্গ সমষ্টি বের করতে হবে, এখানে আমাদের যতগুলো জিনিসের আমরা স্বাধীনতার মাত্রা বের করেছি ততগুলো জিনিসের আমরা বর্গ সমষ্টি নির্ণয় করে ফেলবো। প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের, আমরা এখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মোট পর্যবেক্ষণ সংখ্যা আমরা নির্ণয় করেছিলাম। তো এখানে আমরা সর্বপ্রথম যেটা করব মোট বর্গ সমষ্টিটা নির্ণয় করব। তো বর্গ সমষ্টির ইংরেজি আসলে কি, বর্গ সমষ্টিকে সাধারণত বলা হয় তোমার সাম অফ স্কয়ার। বর্গ সমষ্টিকে ইংরেজিতে কি বলা হয়, সাম অফ স্কয়ার। তাহলে আমরা সাম অফ স্কয়ার বের করব প্রথমে সকল মানের জন্য, অর্থাৎ আমরা সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে মোট বর্গ সমষ্টিটা নির্ণয় করব, অর্থাৎ সাম অফ স্কয়ার কি, টোটাল মানের জন্য। ঠিক আছে, দ্যাট মিনস আমি এখানে লিখি যে কি মোট বর্গ সমষ্টি, দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে টোটাল সাম অফ স্কয়ার। তাহলে এইটাকে আমরা যদি লিখি ইংরেজিতে
টোটাল সাম অফ স্কয়ার, তাহলে এইটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি SSTO। ঠিক আছে, তো আমরা মোট বর্গ সমষ্টিকে শর্ট ফর্মে SSTO লিখতে পারি। তাহলে এইটা আমরা কিভাবে নির্ণয় করব? এইটা নির্ণয় করতে আমাদের প্রথমে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে মোট মান সমূহ আছে, ঠিক আছে, আমাদের এই টেবিলে কতগুলো আইটেম আছে, এখানে আমরা এই 10 থেকে শুরু করে এই 10 পর্যন্ত আমার যতগুলো আইটেম আছে এই আইটেমগুলোকে আমরা বর্গ করে এই আইটেমগুলোকে আমরা যোগ করব। ঠিক আছে, অর্থাৎ যতগুলো আইটেম আছে এখানে টোটাল কয়টা আইটেম আছে, টোটাল আছে রো আছে 4টা, কলাম আছে 5টা, অর্থাৎ 4 5 20টা আইটেম আছে। 20টা আইটেমকে আমরা বর্গ করে যোগ করব এবং সেখান থেকে আমরা বিয়োগ দিয়ে দিব কাকে, শুদ্ধি সংখ্যার মানটাকে আমরা সেখান থেকে বিয়োগ দিয়ে দিব, তাহলেই আমাদের মোট বর্গ সমষ্টি এর মানটা বের হয়ে যাবে। তাহলে সেটা আমরা কিভাবে করব একটু খেয়াল করে দেখো। আমরা যদি এখানে লিখি, একটু শর্ট ফর্মে লিখি, এখানে লেখা যায় 10 স্কয়ার প্লাস 18 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস ডট ডট ডট, আমরা যেটা করতে পারি ডট 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 প্লাস, আমরা সব শেষ কত ছিল, সব শেষ ছিল 10, দ্যাট মিন্স 10 স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা বুঝালাম যে আমরা সবগুলো মানকে স্কয়ার করে যোগ করছি এবং সেখান থেকে আমরা কি করব, বিয়োগ দিব কাকে, CF এর মান। CF এর মান কত, এইটা। তো এইটাকে আমরা ওই মানগুলো থেকে বিয়োগ দিলেই আমাদের এখানে যেটা বের হবে সেটা হচ্ছে SSTO, অর্থাৎ টোটাল মান। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটরে উঠাই তাহলে এখানে কি পাবো, 10 স্কয়ার প্লাস 18 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস 17 স্কয়ার প্লাস 22 স্কয়ার প্লাস 22 স্কয়ার প্লাস 13 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 11 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস 21 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার প্লাস 13 স্কয়ার প্লাস 19 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার। অর্থাৎ আমরা যদি টোটাল মান দেখি তাহলে এখানে টোটাল মান হয় 4085। অর্থাৎ আমরা তাহলে এখানে লিখতে পারি 4085 মাইনাস CF এর ভ্যালু কত, 3672.05। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ দেই তাহলে কত হয় দেখি, মাইনাস 3672.05। দ্যাট মিনস এখানে আমার রেজাল্ট হয় হচ্ছে 412.95। আমরা এখান থেকে কত পেলাম, এখান থেকে পেলাম 412.95। তো এটাই বর্গ সমষ্টির রেজাল্ট। আমরা একটা মান পেয়ে গেলাম, টোটাল সাম অফ স্কয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা 2 নম্বরে যেই কাজটি করব সেটি হচ্ছে ভ্যারাইটিজ এর জন্য আমরা একটা সাম অফ স্কয়ার বের করব এবং ব্লকের জন্য আমরা একটা সাম অফ স্কয়ার বের করে নিয়ে আসব। তাহলে আমরা যদি প্রথমে ভ্যারাইটিজ এর জন্য সাম অফ স্কয়ার নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা এখানে লিখতে পারি ভ্যারাইটিজ সাম অফ স্কয়ার, অর্থাৎ ভ্যারাইটি এর জন্য মোট বর্গ সমষ্টি সংক্ষিপ্ত রূপ SSV। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এইটা নির্ণয় করতে হলে তোমার সর্বপ্রথমে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই টেবিলে চলে যেতে হবে। তো আমাদের এইখানে যে টেবিল আছে এই টেবিলে যদি আমরা একটু দেখি, টেবিলটা দেখা যাচ্ছে, তো টেবিলে যদি আমরা এখানে একটু দেখি তাহলে এখানে আমরা দেখব যে এখানে কয়টা ভ্যারাইটিজ আছে। এখানে ভ্যারাইটিজ আছে মূলত 1 2 3 4 5টা আলাদা আলাদা ভ্যারাইটিজ আছে, কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটিজ এর মধ্যে মান আছে কয়টি এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে প্রত্যেকটা ভ্যারাইটিজ এর মধ্যে মান আছে 1টা 2টো 3টে 4টে করে। ঠিক আছে, ভ্যারাইটি এর মান সংখ্যা আসলে কয়টা, 4টা নাকি 5টা? ভ্যারাইটিজ এর সংখ্যা হচ্ছে 5টা, কিন্তু এক একটা ভ্যারাইটিজ এর মান আছে কয়টা, 4টা। তাহলে এক একটা ভ্যারাইটিজ এ যে কয়টা মান থাকবে তার সাথে এই প্রত্যেক সারির ভ্যারাইটির গুলোকে কি করতে হবে, ভাগ দিয়ে দিতে হবে, স্কয়ার করে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি এইখানে একটু দেখি, খেয়াল করে দেখো, এ যেই ভ্যারাইটিজ আছে এর মধ্যে যে 4টা সংখ্যা ছিল এই 4টা সংখ্যার যোগফল ছিল কত, 42। বি এর জন্য ছিল 64, সি এর জন্য ছিল 82, ডি এর জন্য ছিল 50 এবং ই এর জন্য ছিল 33। তাহলে আমরা কি করব, 42কে বর্গ করব এবং তাকে
কয়টা ভ্যারাইটিজের সংখ্যা যোগ করে 42 হয়েছে? একটা, দুটো, তিনটা, চারটা। ওই 4 দিয়ে আমরা 42 স্কোয়ারকে ভাগ করে দিব। এভাবে করে 64 স্কোয়ারকেও 4 দিয়ে ভাগ করে দিব, 42 স্কোয়ারকেও 4, 82 স্কোয়ারকেও 4 দিয়ে ভাগ করে দিব, 50 স্কোয়ারকেও 4 দিয়ে ভাগ করব, 33 স্কোয়ারকেও 4 দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে আমরা এই প্রত্যেকটা যে ভ্যারাইটিজের যোগফল আসছে, এই যোগফলগুলোকে এই ভ্যারাইটিজের সংখ্যা, অর্থাৎ একটা ভ্যারাইটি অথবা একটা প্রজাতের মধ্যে যে কয়টা সংখ্যা আছে সে কয়টা সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিব। ঠিক আছে? তাহলে আমরা যদি সেটা করি তাহলে এখানে যেটা দেখায় সেটা হচ্ছে, আমরা এখান থেকে একটু দেখি। তো এখানে লেখা যায় 42 স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 64 স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 82 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 50 স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 33 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা করলেই কিন্তু হবে না, এখান থেকে যেই মানটা বের হবে সেই মান থেকে তোমার সিএফ এর মানকে কিন্তু অবশ্যই বিয়োগ দিয়ে দিতে হবে, অন্যথায় কিন্তু আমাদের যোগফলের মান ঠিকটা বের হবে না। তাহলে এইটাকে সাধারণত এইভাবে লেখা যায়, একবারে 1 ডিভাইডেড বাই 4 কে আলাদা করে নিয়ে আসা যায়। তাহলে এইবারে লেখা যায় 42 স্কোয়ার ডিভাইডেড বাই 64 স্কোয়ার প্লাস 82 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস 33 স্কোয়ার, এইভাবে লেখা যায়। এবং তার সাথে আমি কাকে বিয়োগ দিব? সিএফ এর মানটাকে বিয়োগ দিয়ে দিব। তাহলে আমরা যদি সেই কাজটা করে ফেলি তাহলে এখানে আমরা যদি দেখি 42 স্কোয়ার প্লাস 64 স্কোয়ার প্লাস 82 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস 33 স্কোয়ার, টোটাল আসে 16173। এই মানকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমাদের এখানে আসে 4043.25, অর্থাৎ এখানে আমরা পাবো 4043.25। এবং এটা থেকে আমরা বিয়োগ দিব, এটা থেকে আমরা কাকে বিয়োগ দিব? এটা থেকে আমরা বিয়োগ দিব সিএফ এর ভ্যালুকে। সিএফ এর ভ্যালু কত ছিল? সিএফ এর ভ্যালু ছিল 3672.05। তাহলে বিয়োগটা আমরা দিয়েই দেই এখানে, মাইনাস 3672.05। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 371.2। এই যে মানটা আমরা পেলাম, এই মানটাই হচ্ছে আমার ভ্যারাইটিজের জন্য বর্গ সমষ্টি নির্ণয়। তাহলে আমরা দুটো কাজ অলরেডি করে ফেললাম, একটি হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার বের করে ফেললাম, এরপরে আমরা ভ্যারাইটিজের সাম অফ স্কোয়ারের মান বের করে ফেললাম। ঠিক আছে? তো এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের এবারে ব্লকেরটা বাকি আছে, ব্লকেরটা বের করে নিতে হবে। তাহলে আমরা 3 নাম্বার ধাপে কি করব? ব্লকের বর্গ সমষ্টির মানটা নির্ণয় করে নিব। তাহলে আমরা এখানে লিখে ফেলি। এইবার আমরা কার জন্য করব? ব্লক সাম অফ স্কয়ার, অর্থাৎ এসএস বি, ব্লকের জন্য আমরা বের করব। ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে, এই যে চিত্রটা যদি দেখি, ব্লক মানে হচ্ছে কলামগুলো। ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি যে আমার এক একটা ব্লকে মোট মান আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি যদি এখান থেকে দেখি 1 2 3 4 5, টোটাল আমার কয়টা মান আছে? 5টা মান আছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, এই যে 5টা মান, এই 5টা মানকে আমরা কি করব? এই 5টা মানের যোগফলটা নির্ণয় করব। তো খেয়াল করে দেখো, এখানে ব্লকের প্রথম ব্লকের যোগফল হয়েছে 70, দ্বিতীয় ব্লকের যোগফল হয়েছে 69, তৃতীয় ব্লকেরটা হয়েছে 68, চতুর্থ ব্লকেরটা হয়েছে কত? 64। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে মানগুলো এসেছে ভ্যারাইটিজের মতো করেই ব্লকের যে মানগুলো এসেছে সেই মানগুলোকে বর্গ করব, এবং টোটাল ব্লক সংখ্যা কয়টাকে যোগ করে 70 পেয়েছি, 1 2 3 4 5, তাহলে এই 5 দিয়ে আমরা প্রতিবার কি করব? প্রত্যেকটা ব্লকের স্কয়ারকে ভাগ করে দিব। তাহলে এভাবেই আমরা ব্লকের সাম অফ স্কয়ারের ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে আমাদের টোটাল ব্লক লাগছে কত? 5, অর্থাৎ প্রত্যেকটা ব্লকে আমার আইটেম ছিল 1 2 3 4 5, সুতরাং 1/5টা আমি আগে দিলাম। এরপরে আমি কি করব? এরপরে এই মানগুলোকে বর্গ করে দিব। তাহলে এখানে কি হয়? 70 79 70 69 68 64। তাহলে আমি এখানে লিখতে পারি 70 স্কয়ার প্লাস 69 স্কয়ার প্লাস 68 স্কয়ার প্লাস 64 স্কয়ার, অর্থাৎ 68 স্কয়ার প্লাস 64 স্কয়ার। এই মানটা দিয়ে আমি কি করব? সিএফ এর ভ্যালুকে বিয়োগ করে দেব। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিএফ এর ভ্যালুটা বিয়োগ, এটা কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে।
তাহলে এখান থেকে আমরা যেই মানটা পাবো সেটা হচ্ছে, তাহলে আমরা এখানে করি আগে স্কোয়ারটা করি, 70 স্কোয়ার প্লাস 69 স্কোয়ার প্লাস 68 স্কোয়ার প্লাস 64 স্কোয়ার ডিভাইডেড বাই কত 5। তাহলে আমরা এখানে দেখবো সেটা হচ্ছে কত হয়, 3676.2 মাইনাস সিএফ এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, আমরা এর আগে সিএফ এর ভ্যালু এখান থেকে পেয়েছিলাম 3672.05। দ্যাট মিনস আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দিব 3672.05। তাহলে এইটাকে যদি আমরা বিয়োগ দেই তাহলে এখানে আমরা কি পেতে পারি, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -3672.05। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 4.15। তাহলে এটাই হচ্ছে আমার ব্লক স্কোয়ারের সামেশন। তাহলে 4.15, এটাই হচ্ছে আমার কি ব্লকের জন্য সাম অফ স্কোয়ারের ভ্যালুস। তো আমরা তিনটারই সাম অফ স্কোয়ারের ভ্যালুস বের করে ফেলেছি, একটা সর্বমোটের জন্য, একটা ভ্যারাইটিজের জন্য এবং একটা ব্লক। যে কাজটি আছে ত্রুটির জন্য বর্গ সমষ্টিটা আমরা বের করব। তাহলে আমরা পরবর্তী ধাপে যেটা করব সেটা হচ্ছে ইরোরের জন্য, ঠিক আছে, ইরোর মানে ত্রুটি, সাম অফ স্কোয়ার অর্থাৎ এস এস ই। আমি এখানে যদি বাংলায় বলি তাহলে হবে এটা কি, ত্রুটির বর্গ সমষ্টি। ত্রুটির বর্গ সমষ্টিটা আমরা কিভাবে নির্ণয় করব, খেয়াল করে দেখো, ত্রুটির বর্গ সমষ্টিটা নির্ণয় করা কিন্তু খুব ইজি। আমরা যতগুলো বর্গ সমষ্টি করছি এ থেকে যোগ বিয়োগ করলে আমরা ত্রুটির মানটা পেয়ে যাবো। ত্রুটির জন্য আলাদা নতুন করে কোনো বর্গ সমষ্টি বের করার কিছু নেই। আমরা কি করব, আমরা ঠিক এর আগে যেভাবে স্বাধীনতার মাত্রার জন্য করেছি ঠিক এভাবে আমার বর্গ সমষ্টির জন্য বের করব। স্বাধীনতার মাত্রা আমরা কিভাবে করছি, মোট স্বাধীনতা মাত্রা থেকে ভ্যারাইটিজ এবং ব্লকের স্বাধীনতা মাত্রাকে বিয়োগ দিছি, যার ফলে আমরা ত্রুটির স্বাধীনতা মাত্রা পেয়ে গেছি। অনুরূপভাবে আমরা এখানে কি করব, মোট বর্গ সমষ্টি থেকে ভ্যারাইটিজ এবং ব্লকের বর্গ সমষ্টিকে বিয়োগ করব, তাহলে আমরা এখানে ত্রুটির বর্গ সমষ্টি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ডিএফ না, তো এখানে হবে এসএস, তাই তো। তাহলে এখানে হবে কি এসএস টিও, টোটালের মান থেকে বিয়োগ করব কাকে কাকে, এসএস ভি ভ্যারাইটিজের বর্গ সমষ্টিকে প্লাস এসএস বি ব্লকের বর্গ সমষ্টি। সেটা যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে টোটালের জন্য কত পাইছিলাম, টোটালের জন্য পেয়েছিলাম আমরা 412.95। তাহলে আমরা এখানে লিখি 412.95 বিয়োগ এসএসভি এর জন্য আমরা কত পেয়েছিলাম, এসএসভি এর জন্য আমরা পেয়েছিলাম 371.2। তাহলে আমরা এখানে লিখি 371.2 প্লাস বি এর জন্য কত পেয়েছিলাম 4.15। তাহলে এটা যদি আমরা এখন করি তাহলে কি পাবো, 371.2 যোগ 4.15। এখান থেকে আমরা কি করব, তাহলে এখানে আমরা লিখতে পারি 412.95 বিয়োগ 375.35। তো আমরা এটা বিয়োগ দিই, 412.95 বিয়োগ 375.35। তাহলে এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে গিয়া 37.6। তাহলে ত্রুটির বর্গ সমষ্টি আমরা কত পেলাম, 37.6। তাহলে আমাদের এখন পর্যন্ত যেই কাজ সেটি মোটামুটি শেষ। তাহলে আমরা এইবারে এই যে মানগুলোকে পেলাম এই মানগুলো নিয়ে আমরা কি করব, এই মানগুলো নিয়ে আমরা একটি অ্যানোভা টেবিল আঁকবো, অ্যানোভা টেবিল করে ফেলবো। তো আমাদের এখন কি করতে হবে, অ্যানোভা টেবিল করতে হবে। আমরা এখন লিখি অ্যানোভা টেবিল। তো অ্যানোভা টেবিলটা আসলে কি, এই অ্যানোভা টেবিলটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস করতে হবে। এই যে মানগুলোকে নিয়ে আমাদের অ্যানালাইসিস করে আমাদের সবশেষে একটি টেবিল মান দেয়া আছে, যেই টেবিল মানগুলো যারা এটা নিয়ে বিস্তর কাজ করেছেন বিজ্ঞানীগণ তারা একটি টেবিল মান, নির্দিষ্ট একটি টেবিল মান নির্দিষ্ট একটি সিস্টেমের উপরে পরীক্ষণ করে নির্দিষ্ট একটি টেবিল মান দিয়ে দিয়েছে। আমাদের সেটার সাথে আমাদের এখনকার যেই মানগুলো এসেছে সেই মানগুলোকে কম্পারিজন করতে হবে। কম্পারিজন করে আমরা সেখান থেকে বের করতে পারবো যে আসলে এটা ঠিক অথবা এটা ঠিক না, আমাদের তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য আছে কি নেই, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে কি করতে পারবো, এই অ্যানোভা টেবিলকে ধরে অ্যানালাইসিস করতে পারবো। তাহলে অ্যানোভা টেবিলকে ধরে যদি আমরা করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে উৎস সেইটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে উৎসগুলো কি কি ছিল,
আমাদের এখানে টোটাল কয়টা উৎস ছিল? আমাদের এখানে টোটাল উৎস ছিল তিনটা। কি কি? একটা হচ্ছে ভ্যারাইটিজ এর জন্য, একটা হচ্ছে ব্লকের জন্য, আর একটা কিসের জন্য আমরা পেয়েছিলাম? ত্রুটির মানের জন্য। তাহলে আমরা এখানে প্রথম যে উৎস সেটা আমরা বলতে পারি ভ্যারাইটিজ, 2 নাম্বারেরটা ছিল ব্লকের জন্য, 3 নাম্বারেরটা ছিল কির জন্য? ইরোর অথবা ত্রুটির জন্য। তো এই তিনটা উৎস আমাদের ছিল। তো এই তিনটার জন্য কিন্তু আমরা স্বাধীনতার মাত্রা বের করেছি। ডিএফ এর ভ্যালুটা আমরা কিন্তু এই তিনটার জন্যই বের করেছি। তাহলে ভ্যারাইটিজ এর স্বাধীনতা মাত্রা কত ছিল? আমরা যদি একটু দেখি পিছনের দিকে তাকিয়ে, আমাদের ভ্যারাইটিজ এর স্বাধীনতা মাত্রা ছিল কত? 4। আমাদের ব্লকের স্বাধীনতা মাত্রা ছিল 3, ত্রুটির স্বাধীনতা মাত্রা ছিল কত? 12। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমার ভ্যারাইটিজ এর স্বাধীনতা মাত্রা হচ্ছে 4, ব্লকের স্বাধীনতা মাত্রা হচ্ছে 3 এবং ত্রুটির স্বাধীনতা মাত্রা কত? 12। এই মানগুলো কিন্তু আমরা পেয়েছিলাম। এরপরে আমাদের কি বের করতে হবে? এরপরে আমাদের বের করতে হবে বর্গ সমষ্টির মানটা, সেটাও আমাদের লাগবে। তাহলে বর্গ সমষ্টি মানে কি? এসএস। তাহলে এসএস এর মানটাও আমার এখানে চাই। তাহলে এসএস এর মানটা আমার কি হবে প্রতিটার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি। ভ্যারাইটিজ এর জন্য এসএস এর ভ্যালু আমরা বের করেছি 371.2। তাহলে আমার ভ্যারাইটিজ এর জন্য কত হয়েছে? 371.2। আমাদের ব্লকের জন্য কত হয়েছে? 4.15। এবং আমার ভ্যারাইটিজের ইরোরের ক্ষেত্রে সাম অফ স্কয়ারের ভ্যালু কত হয়েছে? ইরোরের ক্ষেত্রে সাম অফ স্কয়ারের ভ্যালু হয়েছে 37.6। তাহলে এই মানগুলো কিন্তু আমরা সামেশনের জন্য পেয়েছি। টোটাল সামের মানটা এভাবে আমরা বের করে নিয়ে এসেছি। এখন আমার এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে গড় মানটা বের করতে হবে। ঠিক আছে, এইটা আমাদের বের করতে হবে। এইটা বের করার জন্যই কিন্তু আমাদের এই টোটাল মানটা লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা এবার যেই কাজটি করব সেটি হচ্ছে গড় বর্গ সমষ্টিটা আমরা নির্ণয় করে ফেলবো। তাহলে গড় বর্গ সমষ্টিটা আমরা কিভাবে নির্ণয় করে ফেলবো আমরা একটু দেখি। গড় বর্গ সমষ্টিটা নির্ণয় করতে গেলে আমার এখানে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি এখানে একটু লিখে দিই আলাদা ছোট করে, গড় বর্গ সমষ্টি, সেটা হচ্ছে ধরো আমি এখানে বললাম এস এস এম। ঠিক আছে, মিন মানে গড়। ঠিক আছে, সামেশন সাম অফ স্কয়ারের মিনের ভ্যালুটা বের করবো। তাহলে সেটা কিভাবে বের করব? সেটা বের করব প্রত্যেকটা এস এস এর মানকে আমরা ডিএফ দিয়ে ভাগ দিই, তাহলেই আমরা এখানে গড় বর্গ সমষ্টিটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা যদি দেখি গড় বর্গ সমষ্টিটা এখানে কত, সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো, 371.2 ডিভাইডেড বাই 4। এটাকে এটা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ ভ্যারাইটিজের জন্য যে মোটটা বের হয়েছে সেটা দিয়ে আমি 4কে অর্থাৎ ডিএফ দিয়ে ফ্রিডম অফ তোমার হচ্ছে এখানে ডিগ্রি অফ ফ্রিডমকে দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এখানে কত হয়? এখানে হয় 92.8। তাহলে এই 92.8ই হবে হচ্ছে আমার গড় বর্গ সমষ্টি। আমরা একটু এখানে লিখে নেই যে আমরা এখানে কি বের করতেছি, এস এস এম অর্থাৎ মিন। ঠিক আছে, তাহলে সেটা কত হবে? সেটা প্রথমটার জন্য আমরা পেয়েছি 92.8। পরবর্তীটার জন্য কত হয়? ঠিক একই রকম, 4.15 ডিভাইডেড বাই 3, তাহলে সেটা 1.383। 1.383। পরবর্তীটার জন্য কত হয়? ইরোরের জন্য যদি আমরা দেখি, ইরোরের জন্য যেটা হয় সেটা হচ্ছে 37.6 ডিভাইডেড বাই 12। তাহলে এখানে থাকে হচ্ছে 3.133। 3.133। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার গড় বর্গ সমষ্টির মান। তো এখন আমার কি করতে হবে? এখন আমার যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এই মানগুলো দিয়ে আমার এফ এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে এফ এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসি। এফ এর ভ্যালুটা আমরা কিভাবে বের করে নিয়ে আসবো? এফ এর ভ্যালুটাকে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যেই কাজটি করতে হবে, এখানে ভ্যারাইটিজ এবং ব্লক দুটির জন্য আমরা এফ এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। তাহলে সেটা কিভাবে সম্ভব? প্রথম ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সাম অফ স্কয়ারের যে মিন ভ্যালুটা বের হয়েছে, অর্থাৎ বর্গ সমষ্টির মানটা যেটা বের হয়েছে, সেই ভ্যারাইটিজের বর্গ সমষ্টিকে আমরা ইরোরের বর্গ সমষ্টি দিয়ে ভাগ দিব।
92.8 ডিভাইডেড বাই 3.133, তাহলেই আমরা এখান থেকে সেই মানটা পেয়ে যাব। তাহলে আমরা কি করলাম, এখানে খেয়াল করে দেখো এফ এর ভ্যালুটা কিভাবে বের করলাম। এফ ইকুয়াল ভ্যারাইটিজ এর এসএসএম ডিভাইডেড বাই কি, আমার ইরোরের এসএসএম, আবার ব্লকের এসএসএম সাম অফ স্কোয়ার মিন ডিভাইডেড বাই ইরোরের অর্থাৎ ত্রুটির এসএসএম দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলেই আমরা এখানে এফ এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথম এফ এর মানটা যদি আমরা বের করতে যাই, দেখি 92.8 ডিভাইডেড বাই এখানে কত আসছে ব্লকের জন্য 3.133, এটা যদি আমরা করি তাহলে এখানে পাবো 29.62। দ্যাট মিনস আমরা এখানে পাবো 29.62। এইটা হচ্ছে একটা এফ এর মান। ব্লকের ক্ষেত্রে এফ এর মান কত পাবো, ব্লকের ক্ষেত্রে এফ এর মান পাবো 1.383 ডিভাইডেড বাই 3.133, তাহলে এখান থেকে পাবো 0.44, এখানে আমরা লিখতে পারি 0.441, তিনটা মান নিলেই অ্যাভারেজ হয়ে যায়। তাহলে এই দুটোই হচ্ছে আমার এফ এর মান। কিন্তু এখানে আমার এইটা কিন্তু প্রাপ্ত, অর্থাৎ আমি এটা পেয়েছি, ঠিক আছে, আমরা এই অনেক পর্যালোচনা করে আমরা এটা পেয়ে গেছি, কিন্তু এফ এর জন্য একটা টেবিল মান কিন্তু আমার আছে, তাহলে সেটাও কিন্তু আমাদের লাগবে। তাহলে আমরা এফ এখানে বলতে পারি টেবিল ভ্যালু, এফ এর টেবিল ভ্যালু আমরা নির্ণয় করব। তাহলে সেটা কিভাবে নির্ণয় করা যায়, সেটা আমরা দুই ক্ষেত্রেই নির্ণয় করব। সেটা হচ্ছে এফ এর টেবিল ভ্যালু এখানে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রুটি এবং একটা হচ্ছে ভ্যারাইটিস। তাহলে ভ্যারাইটিজে হচ্ছে 4 এবং ক্রুটির হচ্ছে 12। এই 4 এবং 12র উপর ডিপেন্ড করে আমরা এখানে এফ এর দুটো টেবিল ভ্যালু পাবো। একটি টেবিল ভ্যালু হবে 5% এর জন্য, অন্যটি হবে 1% এর জন্য। তো এইটার একটি চার্ট আমাদের দেয়া আছে, অনলাইনে ওই চার্টটি পাওয়া যায়, অথবা আমাদের মেইন বইতেও যদি আমরা খুঁজি সেখানে ওই চার্টটি পাওয়া যায়। সেই চার্টটিকে যদি আমরা একটু ফলো করি তাহলে দেখব যে এখানে 4 এবং 12 এর উপর ভিত্তি করে এফ এর টেবিল ভ্যালু ভ্যারাইটিজ এর জন্য যেটা আসে সেটা হচ্ছে 5% আসে 3.26 এবং 1% আসে 5.41। তাহলে প্রথমটা যেটা আসে সেটা হচ্ছে 3.26 এবং পরের যেটা আসে 1% সেটা হচ্ছে 5.41। অনুরূপভাবে আমরা ব্লকের স্বাধীনতা মাত্রা 3, ইরোরের স্বাধীনতা মাত্রা 12, 3 এবং 12 স্বাধীনতা মাত্রার উপর ভিত্তি করে আমরা এফ এর যে টেবিল ভ্যালু সেটা পাবো 5% এর জন্য আমরা পাবো 3.49 এবং 1% এর জন্য পাবো 5.95। তাহলে এখানে পাবো 3.49, এখানে পাবো 5.95। তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। তো এবারে আমাদের যেই কাজটি করতে হবে সেই কাজটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ, অর্থাৎ আমার কিন্তু অঙ্ক এই পর্যায়ে করা শেষ। তো ডিয়ার ভিউয়ার্স, যদি আপনারা এখানে টেবিল ভ্যালুর মানটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তী যে কোনো একটি লেকচারে, একটি ভিডিওতে এখানে আমরা টেবিল ভ্যালুটা কিভাবে নির্ণয় করতে হয় মেইন বই থেকে সেটা আমরা দেখব। যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে এই কারণে আমি এই টেবিল ভ্যালুর মানটা আপাতত এখানে দেখাচ্ছি না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আমাদের মূল যেই মানটা সেই মানটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের অ্যানোভা টেবিল বের করা শেষ। খেয়াল করে দেখুন আমরা কিন্তু এখানে দুটো কাজ করেছিলাম। তো প্রথমটায় আমরা একটি নাস্তিক কল্পনা নিয়েছিলাম, যে নাস্তিক কল্পনায় আমরা বলেছিলাম যে ভ্যারাইটিজ এবং গড়গুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই, অথবা ব্লক ও গড়গুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। এবং অন্য একটি হাইপোথিসিস আমরা বলেছিলাম ভ্যারাইটিজ এর মধ্যে পার্থক্য আছে এবং ব্লকের মধ্যে পার্থক্য আছে। এখন খেয়াল করুন আমার 4 এবং 12 আমার যে টেবিল মান, সেই টেবিল মান থেকে আমাদের যে প্রাপ্ত মান বড়, ঠিক আছে। যদি টেবিল মান থেকে প্রাপ্ত মান বড় হয় তাহলে আমরা নাস্তিক কল্পনা বাতিল করে বিকল্প কল্পনা গ্রহণ করে ফেলব।
অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে ভ্যারাইটিজ এর ক্ষেত্রে আমার 4 এবং 12 স্বাধীনতা মাত্রা অর্থাৎ ভ্যারাইটিজ এবং ইরোরের স্বাধীনতা মাত্রায় আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এফ এর 5% এর টেবিল মান হচ্ছে 3.26, 1% হচ্ছে 5.14। হ্যাঁ, তো এখানে খেয়াল করে দেখুন তাহলে এর থেকে আমার যে প্রাপ্ত টেবিল মান এফ এর মান, সেই এফ এর মানটা ছিল অনেক বড়, সেটা 29.62। যার ফলে আমরা এখানে বলতে পারি যে আমার এখানে ভ্যারাইটিজ এর জন্য নাস্তি কল্পনা বাতিল। অর্থাৎ আমার এখানে বিকল্প কল্পনায় হচ্ছে ভ্যারাইটিজ এর যে গড়, সেই গড়গুলোর মধ্যে কি আছে, সুনির্দিষ্ট পার্থক্য আছে, তাৎপর্যপূর্ণ পার্থক্য এখানে আছে। তো এটা হচ্ছে আমার প্রথম সিদ্ধান্ত। আমাকে কি বলছে, সিদ্ধান্ত গ্রহণ করতে বলছে না, তাহলে এটা হচ্ছে আমার প্রথম সিদ্ধান্ত। তার দ্বিতীয় সিদ্ধান্ত কি খেয়াল করে দেখুন, ব্লক এবং ইরোর এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই 3 এবং 12 স্বাধীনতা মাত্রায় এফ এর টেবিল ভ্যালু হচ্ছে 3.49 এবং 5.95, যার থেকে আমার প্রাপ্ত যে টেবিল মান সেটা হচ্ছে 0.441, যা এই এফ এর টেবিল ভ্যালু থেকে অনেক অনেক কম। যার ফলে আমরা এখানে বলতে পারি যে কি, যদি টেবিল মান থেকে আমার প্রাপ্ত মান কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার নাস্তি কল্পনা গৃহীত হয়েছে, বিকল্প কল্পনা বাতিল হয়েছে। অর্থাৎ তখন আমি বলতে পারি ব্লক গড়গুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নেই, অর্থাৎ ব্লকের যে গড়গুলো আছে তাদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তাহলে এই দুটো সিদ্ধান্তের উপনীত হওয়ার জন্যই মূলত আমরা এই এত কাজ আসলে করলাম। তাহলে আমরা সিদ্ধান্ত কি গ্রহণ করতে পারি, তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সিদ্ধান্ত কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে কি, ভ্যারাইটিজ এর জন্য, এক নাম্বার হচ্ছে কিসের জন্য, ভ্যারাইটির জন্য, ভ্যারাইটি এর জন্য কি আমার এখানে স্বাধীনতা মাত্রা কত, 4, 12, তাহলে 4 এবং 12 স্বাধীনতা মাত্রায় এফ এর টেবিল মান, তো একটি হচ্ছে 3.26, এফ এর টেবিল মান হচ্ছে 3.26 এবং কত, 5.41। আমাদের এই দুটো ধরলেই হয়, একটা 5%, একটা 1%, এর মধ্যে থেকে যদি হয় তাহলে তো হবে, না হলে আমাদের এটা বাতিল করে দেয়া যায়। 3.26 এবং 5.41, কিন্তু এফ এর প্রাপ্ত মান কত, 29.62, 29.62, যা কি টেবিল মান অপেক্ষা বড়। সুতরাং আমি কি করতে পারি, সুতরাং নাস্তি কল্পনা বাতিল। অর্থাৎ ভ্যারাইটির গড়ের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে, বিদ্যমান। নম্বরে ব্লকের জন্য, ব্লকের স্বাধীনতা মাত্রা কত, 3, 12, তাহলে 3/12 স্বাধীনতা মাত্রায় এফ টেবিল ভ্যালু কত, আমরা এখানে দেখেছিলাম 3.49 এবং 5.95, 3.49 ও 5.95, যা এফ এর প্রাপ্ত মান কত, 0.441 অপেক্ষা কি, হ্যাঁ, যা কি, যা টেবিল মান অপেক্ষা ছোট। সুতরাং
নাল হাইপোথিসিস গৃহীত, নাল হাইপোথিসিস নাস্তি কল্পনা গৃহীত, বিকল্প অল্টারনেটিভ হাইপোথিসিস বাতিল। অর্থাৎ ব্লকের গড়ের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। তাহলে এই হচ্ছে আমার সিদ্ধান্ত। মানে এই কাজটুকু করার জন্য আমাদের সেই শুরু থেকে অনেক অনেক কাঠখড় পোহাতে হয়েছে, আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল হচ্ছে আমার অঙ্ক। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আপনাদের কাছাকাছি বন্ধু বান্ধব আছে অথবা ক্লাসমেট আছে, যারা পরিচিত আছে, যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি তার সাথে শেয়ার করবেন, যাতে করে সে উপকৃত হতে পারে এবং আমিও আরো ভিডিও করার জন্য একটি আলাদাভাবে একটি ইন্সপাইরেশন পাই সেজন্য।